স্বাগত জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। আপনাদের সাথে আছি আমি ইফাতারা। শুরুতেই জানিয়ে দিব সূচকের অবস্থা। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস, ইতিবাচক ধারার মধ্যে দিয়ে পুঁজিবাজারের লেনদেন শুরু হলেও 2 ঘন্টা লেনদেনে এই মুহূর্তে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটি 15.32 পয়েন্ট কমে অবস্থান করছে 4415 পয়েন্টে। পাশাপাশি অন্য দুটো সূচকের মধ্যে ডিএস 30 সূচকটি 4.40 পয়েন্ট কমে অবস্থান করছে 1676 পয়েন্টে। এছাড়া সরিয়া সূচক ডিএসইএক্স ইন্ডেক্সটি 2.03 পয়েন্ট কমে অবস্থান করছে 1068 পয়েন্টে। এখন পর্যন্ত মোট লেনদেন 233 কোটি টাকার উপরে ছাড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে 2 ঘন্টার লেনদেনে বেশিরভাগ কোম্পানি উঠে এসেছে দর হারানোর তালিকায়। 137টি দর হারিয়েছে, দর বেড়েছে 77টি। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে এখন পর্যন্ত 151টি রয়েছে দর হারানোর তালিকায়, দর বেড়েছে 82টির। আর শুধুমাত্র মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে 16টি ফান্ডের দর হারিয়েছে, দর বেড়েছে 3টি ফান্ডের। এই ছিল এখন পর্যন্ত সূচক এবং লেনদেনের খবর। জানিয়ে রাখি, অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের প্রশ্ন এবং মতামত পাঠাতে পারেন এসএমএস এর মাধ্যমে। এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমান। আলোচনা করব তার সাথে। কেমন আছেন? ভালো আছি। আমরা তো একটি প্রান্তিক শেষ করতে যাচ্ছি। বছরের আমরা চলতি বছরটা যে প্রত্যাশা নিয়ে শুরু করেছিলাম তা কতটুকু পূরণ হয়েছে? অনেক প্রত্যাশা ছিল চলতি বছরকে কেন্দ্র করে, কিন্তু সে ধরনের প্রত্যাশার এখন পর্যন্ত খুব যে ভালো প্রতিফলন হয়েছে এরকমটা না। তবে আবার সময়ও শেষ হয়ে যায়নি যে এই বছর বাজার গতিশীল হবে না, এরকমটা বলা যাচ্ছে না। এই সময়টা কিছু ডিরেকশনালিস অবস্থায় বাজার চলছে। আপনি জানেন যে সামনে বেশ কিছু ইস্যু আছে। একটি ইস্যু হচ্ছে যে ব্যাংকগুলোর যে ওভার এক্সপোজার, পুঁজিবাজার বাড়তি বিনিয়োগ, সেগুলোর সমন্বয়ের যে সময় সেটি বাড়ানো হবে কি হবে না সেটি নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। আগামী জুন মাসে কিন্তু এটি বাড়ানোর সময় শেষ হয়ে যাওয়ার কথা। অন্যদিকে সামনে বাজেটে এই বাজারের জন্য কিছু থাকবে কিনা, একটা হলো প্রণোদনার বিষয়, যে বাড়তি কিছু সুযোগ সুবিধা থাকবে কিনা। আরেকটি হচ্ছে যে করের ভয়, কোনো ধরনের নতুন কর আরোপ হবে কিনা। সুতরাং অনেক বিনিয়োগকারী চায় যে পরিস্থিতি দেখে বুঝে তারপরে বিনিয়োগটা করতে। এরকম কিছু বিষয় আছে। আর অন্যদিকে আপনি জানেন যে 30 যেটির কথা বলছিলেন, 30 মার্চ আমাদের একটি প্রান্তিক শেষ হয়েছে। বিশেষ করে আমাদের বাজারের প্রায় 2/3 কোম্পানি কিন্তু জানুয়ারি টু ডিসেম্বর এই ইয়ার ফলো করে হিসাব বছর। তাদের প্রথম প্রান্তিক শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যে আমরা দেখব যে এই প্রান্তিকের যে আর্থিক প্রতিবেদন সেগুলো আসবে। ঠিক এই সময়টাও কিন্তু অনেক বিনিয়োগকারী একটু শেকি থাকে, অনেকেই পর্যবেক্ষণে থাকেন, ওয়েট অ্যান্ড সি মোডে থাকেন, যে দেখি এদের পারফরমেন্স কেমন, ইপিএস কি বাড়লো না কমলো, সবকিছু মিলে ট্রেন্ডটা কিরকম। যদি ট্রেন্ড ভালো হয় তাহলে বাজার একটা ইতিবাচক ধারায় যায়, যদি দেখে সামগ্রিকভাবে ট্রেন্ডটা খারাপ তাহলে তার একটা প্রভাব কিন্তু বাজারে পড়ে। আপনি যে ব্যাংক এক্সপ্লোজার লিমিটের সময়সীমার কথা বলছিলেন, তো এই বিষয়টি নিয়ে কিন্তু বাজারে একটি দ্বিমত রয়েছে, যে অনেকে বলছে যে না, আসলে এটা খুব একটা প্রভাব ফেলার কথা না, কারণ খুব বেশি ব্যাংকের এখানে এক্সপ্লোজার সমন্বয় করার প্রয়োজন নেই। আবার অনেকে বলছে না, এটার জন্যই অনেক কিছু আটকে আছে। আপনার কি মনে হয় যে এই বিষয়টিতে আমরা মূল সমস্যা থেকে অনেকটা দূরে রয়েছি? সমস্যা আসলে অনেকগুলো, তার মধ্যে এটা শুধু একটি সমস্যা সমাধান করে মানে খুব ভালো রেজাল্ট আমরা দেখবো এরকমটা না। কারণ ছোট ছোট সমস্যাগুলো মিলে একটি বড় ধরনের বার্ডেন তৈরি হয়েছে বাজারে। এর মধ্যে এটা একটি বড় এই জন্য আমি বলবো যে হয়তো 8টি ব্যাংকের সমস্যা, কিন্তু 8টি ব্যাংক যখন 2000 বা 3000 কোটি টাকা শেয়ার বিক্রি করবে সমন্বয়ের জন্য, তখন তো বাজারে তার একটা সেল প্রেশার তৈরি হবে, বাজার দর পতন হবে। তখন কিন্তু এই সমস্যাটা আর 8টি ব্যাংকের সমস্যা থাকবে না, তখন কিন্তু সামগ্রিকভাবে সব প্রতিষ্ঠান এবং সব বিনিয়োগকারীর সমস্যায় পরিণত হবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো মনস্তাত্ত্বিক বিষয়। সবাই কিন্তু বিনিয়োগ করতে গিয়েও বিনিয়োগটা করছে না, যে আমি এখন শেয়ার কিনবো, কদিন পরে তো ওরা শেয়ার অ্যাডজাস্টমেন্টের জন্য শেয়ার বিক্রি করবে, তখন দর পতন হবে। তো যে শেয়ার আমি কদিন পরে কম দামে কিনতে পারবো, জেনে শুনে কেন আমি এখন একটু বেশি দামে কিনবো। এইরকম একটি জায়গার মধ্যে কিন্তু বাজারটা স্ট্যাগনেন্ট হয়ে আছে। সুতরাং হয় একদম ক্লিয়ার করতে হবে যে এটা বাড়বেই না, তাহলে দর পতন যা হবার হয়ে যাক, এখান থেকে বাজার আবার বাউন্স ব্যাক করবে। অথবা ক্লিয়ার করে দিতে হবে এখনই, ঠিক আছে সময় 2 বছর বা 3 বছর বা 5 বছর বাড়াচ্ছি। তো আমরা আশা করি যে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে অবস্থানটা একদম ক্লিয়ার করা হবে। এরকম ভাবে না যে জুনের 23 তারিখ পর্যন্ত সময় আছে, আমি জুনের 1 তারিখে জানালাম, তাহলে কিন্তু এর মাঝখানে যা ঘটার ঘটে যাবে। তার চেয়ে বরং আমরা মনে করি যে আগামী সপ্তাহখানেকের মধ্যে বা 15 দিনের মধ্যে যদি অবস্থানটা ক্লিয়ার করা যায় যে আমরা বাড়াবো অথবা বাড়াবো না, বাড়ালে এই পর্যন্ত বাড়াবো এবং এত % হারে প্রতি বছর অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আমার মনে হয় যে বাজার একটা ডিরেকশন পাবে, একটা নিশ্চিত অবস্থান জেনে মানুষ বিনিয়োগ করতে পারবে। সেই সাথে আপনি বাংলাদেশ ব্যাংকের কথা বলছিলেন। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের রিসেন্টলি যেই প্রশাসনিক পরিবর্তন এসেছে, সেটার সাথে অনেকেই মনে করেছিল যে পুঁজিবাজারে একটা পরিবর্তন আসবে। তো দৃশ্যত কি আমরা এই ধরনের কোনো পরিবর্তন লক্ষ্য করেছি আমাদের পুঁজিবাজারে? আপনার কি মনে হয় তার কোনো প্রভাব পড়েছে? আসলে এই ধরনের পরিবর্তনের রাতারাতি প্রভাব কিন্তু পুঁজিবাজারে পড়ার কথা না। আরেকটি জানেন, একটা মানি মার্কেট, একটা হলো ক্যাপিটাল মার্কেট।
দুইটা দুইভাবে চলে, আবার দুইটার মধ্যে এক ধরনের রিলেশনও আছে। সুতরাং আমরা যেটা দেখেছি চেঞ্জটা, আপনি জানেন বড় ধরনের একটি অঘটন ঘটেছে, আমাদের রিজার্ভের টাকা হ্যাক হয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো বর্তমান যে গভর্নর এসছেন এবং বাংলাদেশ ব্যাংকের বাকি যারা আছে সবাই কিন্তু এখন এই বড় ইস্যুটা অ্যাড্রেস করার জন্যই ব্যস্ত, কীভাবে এই টাকাগুলো উদ্ধার করা যায়, যারা যারা দায়ী তাদেরকে আরও ভালোভাবে চিহ্নিত করা। আমরা জানি যে ফিলিপিনো কিছু লোক, চাইনিজ বংশোদ্ভূত কিছু লোক এর পেছনে জড়িত, কিন্তু আসলে শুধুই তারা নাকি এর পেছনে আরও আন্তর্জাতিক কোনো চক্র আছে, কিংবা আমাদের দেশের কেউ যুক্ত কিনা, বাংলাদেশ ব্যাংকের কেউ যুক্ত কিনা, সেগুলো তো খতিয়ে দেখা খুব জরুরি আগামী দিনে নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য। সুতরাং এই ইস্যুতেই সব কনসেন্ট্রেশন দেওয়া। আমার মনে হয় যে এই ইস্যুটা যদি সলভ হয়ে যায়, তারা নিশ্চয়ই নতুন ম্যানেজমেন্ট, গভর্নর পুঁজিবাজার ইস্যুগুলো নিয়েও দেখবেন। আমরা যতটুকু জানি অনেক লিবারেল লোক উনি তো আপনি জানেন যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এর আগে অর্থ সচিব ছিলেন, সবকিছু কাছে থেকে দেখেছেন। আমরা যেহেতু সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে আমার কাছে আপনার একটু প্রশ্ন থাকবে যে ডিএসসিতে তো অনলাইনে লেনদেন শুরু হয়েছে, তো বাংলাদেশ ব্যাংকের এই ধরনের ঘটনা, সেই সাথে তার কিছুদিন আগে ক্রেডিট জালিয়াতির যে ঘটনা ছিল, এর প্রেক্ষিতে আপনার মনে হয় যে কতটুকু মনে হয় যে ডিএসসিতে যে অনলাইন ট্রেডিং শুরু হয়েছে তা কতটুকু নিরাপদ এবং এর লেনদেন প্রক্রিয়াটা কি ধরনের হতে পারে? আসলে প্রযুক্তির যত বিকাশ ঘটবে তার সাথে কিছু এরর কিন্তু থাকবে, এরকম কিছু সমস্যা তৈরিও হবে, আবার সেগুলো মিনিমাইজ করার মতো ব্যাপারও আছে। তো বাংলাদেশ ব্যাংকের ঘটনাটা কিন্তু আমাদের জন্য একটা বড় শিক্ষা। যদিও আমরা অনেক বেশি মূল্য দিয়ে শিক্ষাটা নিচ্ছি, কিন্তু যদি আমাদের সত্যি সত্যি শিখতে পারি, তাহলে কিন্তু আমরা যার যার জায়গায় যত দুর্বলতা ছিল সেই দুর্বলতাগুলো যদি আমরা ওভারকাম করে ফেলতে পারি, ল্যাকিংসগুলো দূর করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় না সমস্যা থাকবে। আমরা যতটুকু জানি যে অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করা হচ্ছে যথেষ্ট সেফ। আপনি জানেন যে একজন বিনিয়োগকারী যখন অনলাইনে ট্রেড করতে চান, তাকে আগে একটি ব্রোকার হাউসে অ্যাকাউন্ট করতে হবে, অথবা বিদ্যমান অ্যাকাউন্ট থাকলে ওই ব্রোকার হাউসের কাছ থেকে একটি কোড নাম্বার নিতে হবে, সেই কোড নাম্বারের মাধ্যমেই কিন্তু অ্যাক্সেস করতে হবে। সুতরাং এটি একটি মনিটরিং এর মধ্যে, একটা সিস্টেমের মধ্যে, সুপারভিশনের মধ্যেই থাকছে। আর দ্বিতীয়ত আপনার শেয়ার কিন্তু বেসিক্যালি জমা থাকে হচ্ছে সিডিবিএল এর কাছে। আমরা বেশি গুরুত্ব দেব যে সিডিবিএল এর যত ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা আছে সেগুলো আরও বেশি আপডেট করা, আপগ্রেড করা এবং সর্বক্ষণের মনিটরিং এর মধ্যে থাকে, কারণ এটা হচ্ছে শেয়ারের সবচেয়ে বড় ভান্ডার, এখান থেকে শেয়ার অন্যদিকে ট্রান্সফার হতে পারে। আর এমনিতে ইন্ডিভিজুয়াল লেভেলে আমার মনে হয় না বড় ধরনের ফ্রডুলেন্সের কোনো একটা সুযোগ আছে। আর যেহেতু এটা অনলাইন ট্রেডিং, আমরা জানি যে আমাদের ডিএসসিতে কিন্তু লেনদেনের ক্ষেত্রেই মাঝে মাঝে সফটওয়্যার ত্রুটির কারণে বিভিন্ন সময় আমাদের লেনদেনের যে সমস্যাটা হয়েছে সেটা আমরা অনেক সময় ফেস করেছি, যার জন্য সেটা আমরা যতটুকু জানি যে ওই সমস্যাটা সমাধানের জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে আইটির যে সাপোর্টটা প্রয়োজন সেটা আমাদের এখনো আমরা নিতে পারিনি। তো আপনার মনে হয় যে এই ডিএসসি লেনদেনের ক্ষেত্রে এই ধরনের যদি কোনো সমস্যা আমাদের হয়ে থাকে, তাহলে তার জন্য কি আমাদের পর্যাপ্ত পরিমাণে আইটির যে সুবিধাটা পাওয়ার দরকার সেটা আমাদের আছে বলে আপনি মনে করেন? আমি মনে করি আমাদের কিন্তু সেই ক্যাপাসিটি আছে। বাংলাদেশে যথেষ্ট ব্রিলিয়ান্ট লোকজন আছেন আইটিতে, যারা অনেক দক্ষ। আমাদের প্রচুর লোকজন দেশে বাইরে কাজও করছেন। সুতরাং আমাদের উদ্দেশ্য কতটুকু, আমরা কতটুকু সিরিয়াস, কীভাবে সমন্বয় করছি, লোকগুলোকে ডিপ্লয় কীভাবে করছি, হ্যাঁ, স্কিলগুলোকে কীভাবে কাজে লাগাচ্ছি, তার উপর নির্ভর করবে। তো মন্দের ভালো হচ্ছে আপনি জানেন যে বছর দেড়েক কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে চিফ টেকনোলজি অফিসার ছিল না, একজন সিটিও ছাড়াই কিন্তু চলেছে এই বাজার, এবং এর মধ্যেই কিন্তু আমরা এই বড় বড় সমস্যাগুলো দেখেছি। সম্প্রতি সিটিও নেওয়া হয়েছে, এবং যেহেতু বাংলাদেশ ব্যাংকে একটি ঘটনা ঘটেছে, সবকিছু মিলিয়ে ওনারা এই জায়গায় আরো বেশি মনোযোগ দিবেন। আমরা যতটুকু জানি বিএসিসিও এই ব্যাপারে নির্দেশনা দিয়েছে। সুতরাং ডিএসসির অতীতে যে সমস্যাগুলো হয়েছে লেনদেনের ক্ষেত্রে, সেগুলো আগামী দিনে খুব একটা ঘটবে না, পুনরাবৃত্তি হবে না, মিনিমাইজ হবে সমস্যাগুলো, এটা আমরা আশা করি। আরেকটি বিষয় হচ্ছে যে যতগুলো ঘটনা ঘটেছে সেখানে কিন্তু লেনদেন ব্যাহত হয়েছে, কিন্তু সেটেলমেন্টের সমস্যা হয়েছে, একজনের শেয়ার আরেকজনের কাছে চলে গেছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি। সুতরাং এই দিক থেকে আমরা মনে করি যে যেহেতু আগেই ঘটেনি আর এখন তো সবার মনোযোগটা এই দিকে, সুতরাং আগামী দিনে বড় ধরনের অঘটনের কোনো আশঙ্কা নেই। আর যেহেতু আমাদের লেনদেনের ক্ষেত্রে ফান্ডের অভাব রয়েছে আমাদের পুঁজিবাজারে বর্তমানে, তো এই মুহূর্তে বন্ড মার্কেট নিয়ে, ডেরিভেটিভ মার্কেট নিয়ে কাজ করার কতটুকু যথোপযুক্ত সময় বলে আপনি মনে করেন? অনেকদিন ধরে কিন্তু কথা হচ্ছে বন্ড মার্কেটের খুবই উপযুক্ত সময়, এবং এই জায়গাটা আমাদের এমফাসাইজ করতে হবে। এই কারণে যে পুঁজিবাজারকে যদি আপনি বিকশিত করতে চান, বড় করতে চান, তাহলে কিন্তু প্রোডাক্ট বাড়াতে হবে। এখন কিন্তু শুধুমাত্র ইকুইটি শেয়ার যেটা, সেটার বাইরে আর ওভাবে কোনো প্রোডাক্ট নাই। 3টা বা 4টা বোধহয় আপনার বন্ড লিস্টেড আছে। একজন বিনিয়োগকারী যখন দেখায় যে বাজারে বিয়ারিশ অবস্থা চলছে, দরপতন হচ্ছে, এবং আগামী 6 মাস 1 বছরের মধ্যে বাজারে গতিশীল হওয়ার কোনো আভাস নাই, তখন কিন্তু সে তার ফান্ড প্রত্যাহার করে একটা বিকল্প সেফ ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করে রাখেন, যে সময় 1 বছরের জন্য, 6 মাসের জন্য আমি এখানে বিনিয়োগ করে রাখি, যখন আবার ইকুইটি মার্কেট চাঙ্গা হবে, গতিশীল হবে, তখন আবার এখান থেকে উইথড্র করে আমি ওখানে বিনিয়োগ করব। তো আমাদের বাজারে যেহেতু বন্ড মার্কেটটা খুব একটা ভালো না, পরিপক্ক না, বিচিত্র, মানে বৈচিত্র্যময় না, অনেক বেশি বন্ড নাই, এই কারণে কিন্তু বিনিয়োগকারীরা খুব বেশি নির্ভরশীল করেন এর উপরে,
ইকুইটির উপরে। যখন ইকুইটি মার্কেট ফল করে তারা এটা তুলে নিয়ে হয় জমি কিনেন বা আদার্স অন্যান্য জায়গায় বিনিয়োগ করেন, এভাবে কিন্তু ফান্ড বাজার থেকে বের হয়ে যায়। সুতরাং আমরা আশা করব যে বন্ড মার্কেটের ডেভেলপমেন্টের জন্য কাজ করা হবে। প্রয়োজন বোধে সামনে বাজেট আছে, বাজেটে কিছু ইনসেন্টিভ দিয়ে হলেও যেন বন্ড মার্কেটটা কর্পোরেট হাউসগুলো ভালো বন্ড নিয়ে আসে, ভালো ডিভিডেন্ড দেয় বা ইন্টারেস্ট দেয় এবং বিনিয়োগকারী যাতে বেশি আগ্রহী হয়। জিয়াউর রহমান, আপনার সাথে আরো আলোচনা করব পুঁজিবাজার নিয়ে, কিন্তু তার আগে নিব ছোট্ট একটি বিরতি। এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসাপাতি সারাদিনে পুঁজিবাজার নিয়ে। আজ আমরা আলোচনা করছি অর্থ সূচকের সম্পাদক জিয়াউর রহমানের সাথে। আবারও ফিরছি আলোচনায়। আমরা বিরতিতে যাবার আগে তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে ছিল যে আমাদের যে আসন্ন বাজেটে পুঁজিবাজার নিয়ে কি ধরনের প্রণোদনা আশা করছেন এবং কি ধরনের আরো সুযোগ সুবিধা পুঁজিবাজারে দেওয়া যায়, এটা নিয়ে কি প্রত্যাশা থাকবে আপনাদের? চলতি বছর বাজেটে কিন্তু যথেষ্ট প্রণোদনা ছিল পুঁজিবাজারের জন্য, এটি খুবই ইতিবাচক একটি দিক এবং আগামী বছরেও কিছু এই ধরনের থাকবে, এটা বাজারের লোকজন আশা করছেন। এবং আমরা মনে করি কিছু ইস্যুস কিন্তু বাজেটে অ্যাড্রেস করা দরকার। এর মধ্যে আপনি জানেন যে নেগেটিভ ইকুইটি নিয়ে একটা কিন্তু সংকট পুঁজিবাজার রয়ে গেছে। যেসব প্রতিষ্ঠান ঋণ দিয়েছিল গ্রাহকদেরকে, শেয়ারের দাম কমে যাওয়ার কারণে এখন ওই তাদের মূলধনটাই ফেরত পাওয়া কঠিন হয়ে গেছে। এবং এই চক্রের কারণে কিন্তু বাজার আসলে এখান থেকে বের হতে পারছে না। যখনই বাজার একটুখানি গতিশীল হয় তখন প্রতিষ্ঠানগুলো তার টাকাটা রিয়েলাইজ করার জন্য, লোনটা রিয়েলাইজ করার জন্য আটকে টাকাটা ওই শেয়ার বিক্রি করে, তারপরে একটা সেল প্রেশার তৈরি হয়। তো এই জায়গাটি অ্যাড্রেস করার জন্য সবার একটি ধারণা বা সবারই এক ধরনের প্রত্যাশা যে সরকার যদি একটি লো কস্টের ফান্ড রিফাইন্যান্সিং স্কিম ধরেন 3 থেকে 4% সুদের মধ্যে দেওয়া হয় প্রতিষ্ঠানগুলোকে, তারা তাহলে কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবেন। সরকার বা বাংলাদেশ ব্যাংক যেই দিক সে টাকা তারা ফেরত দেবে, কিন্তু ততদিনে এই যে চাপটা আছে চাপ থেকে বেরিয়ে আসতে হবে। এটি একটি বিষয় হতে পারে। আরেকটি বিষয় আপনি জানেন যে যেসব প্রতিষ্ঠান ঋণ মওকুফ করছে বা আপনার ইন্টারেস্ট সাসপেন্স করে রেখেছে, ইন্টারেস্ট আর আদায় করছে না, তাদেরকেও কিন্তু এই ইন্টারেস্ট হিসাব করে তার জন্য ট্যাক্স দিতে হয়। এইটা একটি বার্ডেন। আপনি টাকা পাচ্ছেন না, আয় হচ্ছে না, কিন্তু কাগজে কলমের যে আয় তার উপর ভিত্তি করে ট্যাক্স দিতে হচ্ছে। তো এই জায়গায় যদি এনবিআর একটু নমনীয় হয় যে পুঁজিবাজারের জন্য বিশেষভাবে একটা ছাড় দেওয়া যায়, যেহেতু সে রিয়েলাইজ করছে না, সে মওকুফ করছে টাকাটা, সুদ মওকুফ করছে, সুতরাং এর উপরে কোনো ধরনের ট্যাক্স ইম্পোজ হবে না, তাহলে প্রতিষ্ঠানগুলো একটু স্বস্তি পায়। এই হচ্ছে বিষয়। আরেকটি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যারা ইনভেস্টর, ছোট বিনিয়োগকারী, তাদের ক্ষেত্রে যদি আপনার ট্যাক্স অ্যাট সোর্স যেটা ডিভিডেন্ডের উপরে 10% রাখা হয়, সেটি যদি কর্তন বন্ধ করা হয় তাহলে কিন্তু এক ধরনের স্বস্তি আসবে। কারণ আপনি জানেন যে অনেক বিনিয়োগকারী আছেন যার বিনিয়োগের পরিমাণ খুব বেশি না, বছরে হয়তো 5,000 টাকা ডিভিডেন্ড পান। 5,000 টাকার তো ডিভিডেন্ড তো আসলে তার ইনকামের সাথে গেলে এটা ট্যাক্সেবল হওয়ার কথা না, কিন্তু যেহেতু সে আগে কেটে রাখছে এই টাকাটা কিন্তু সে আর অ্যাডজাস্ট করতে পারছে না। বড় বিনিয়োগকারী যারা আছে, যাদেরকে ট্যাক্স ফাইল আছে, রিটার্ন জমা দিতে হয়, সে তো তার রিটার্নের সাথে সবকিছু সমন্বয় করতেই পারে। সুতরাং এটা অ্যাডভান্স কেটে না রেখে যদি পরবর্তীতে ফাইনাল সেটেলমেন্ট করা হয় তাহলে কিন্তু সরকার তার ট্যাক্সটা ঠিকই পাচ্ছে, কিন্তু ছোট বিনিয়োগকারীরা একটু রিলিফ পাচ্ছে। এইরকম কিছু ইস্যু যদি অ্যাড্রেস করা যায় আমার মনে হয় যে বিনিয়োগকারীদের জন্য এবং বাজারের জন্য একটু ইতিবাচক হবে। পাশাপাশি অনেকেই চাচ্ছে যে এই বছর যে আমাদের অপ্রদর্শিত অর্থ যেন পুঁজিবাজারে বিনিয়োগ করা যায়, সে ধরনের জন্য কোনো একটা সুযোগ সুবিধা দেওয়া হয় পুঁজিবাজারের জন্য। এই বিষয়ে আপনার মতামত জানতে চাইবো। এটি একটি আসলে বিতর্কিত ইস্যু, এই জন্য বলবো যে কেউ এটার পক্ষে কেউ এটা বিপক্ষে। ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে কখনোই কালো টাকা বলেন বা অপ্রদর্শিত অর্থ বলেন তাকে সমর্থন করা উচিত না। তবে পাশাপাশি এই সিস্টেমটাও আমাদের নিশ্চিত করতে হবে যে কালো টাকার উৎসগুলো যেন বন্ধ করা যায়, কেউ যেন ঘুষ, দুর্নীতি বা অন্যান্য যেসব জিনিস আছে, স্মাগলিং, সেগুলো যেন বন্ধ করা যায়। কারণ আপনি যদি কালো টাকা আর উৎসগুলো খোলা রাখেন, কেউ টাকা আয় করলো আর এখানে বিনিয়োগ করার সুযোগ দেওয়া না হয়, তাহলে সে টাকা কিন্তু চলে যাবে দেশের বাইরে পাচার হয়ে, তাহলে কিন্তু লস আরও বেশি হয়ে যাচ্ছে। সুতরাং এই উৎস বন্ধ করতে হবে আর এইদিকে এই সুযোগটা না দেয় ভালো। তবে যদি অন্যান্য কোনো সেক্টরে, হাউজিংয়ের ওরা দাবি করছে, এরকম যদি অন্য কোনো সেক্টরে দেওয়া হয় কোনো কারণে সরকার মনে করেন যে সেটা আমরা দেবো, তাহলে পুঁজিবাজারের জন্য বিবেচনা করা যেতে পারে। তবে একটা জিনিস কিন্তু ইফাত আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমরা এর আগেও দেখেছি পুঁজিবাজারের জন্য কালো টাকার বিধান রাখা হয়েছে, কিন্তু তার খুব বেশি প্রভাব কিন্তু আমরা বাজারে দেখিনি। খুব বেশি টাকা কিন্তু কালো টাকা সাদা হয়নি বা অপ্রদর্শিত টাকা প্রদর্শিত হয়েছে এরকমটা না। সুতরাং খুব বেশি মাতামাতি এটা নিয়ে বা হুজুগ দরকার নাই, বিনিয়োগকারীদের প্রত্যাশাও দরকার নাই। যদি সরকার হাউজিং বা অন্যান্য সেক্টরে দেয়, আমরা আশা করবো যে এটা পুঁজিবাজারের জন্য দিবে, সেক্ষেত্রে যদি কোনো প্রভাব পড়ে তো পড়লো, না পড়লে তো নাই। পাশাপাশি আমরা জানি যে আমাদের ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আন্ডারে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট গঠন করা
জি। কথা রয়েছিল, তো এই বিষয়ে বর্তমানে কি অবস্থায় রয়েছে বিষয়টি, কারণ এটা তো অনেক লেন্দি যে এটা একটা অনেক দীর্ঘ প্রত্যাশিত একটি বিষয় ছিল, অনেক বছর পর নানামুখী চাপের মধ্য দিয়ে সরকার শেষ পর্যন্ত ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট পাস করেছে। আপনি জানেন গত বছরের অগাস্টে, এরপর কিন্তু প্রায় 7 মাস চলে গেল, এই পর্যন্ত এই আইনটি বাস্তবায়নের জন্য যে কাঠামো করার কথা, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যারা মনিটর করবে আইনটির বাস্তবায়ন, সেটি এখনো হয়নি। তবে মন্দের ভালো হচ্ছে যে সর্বশেষ গত সপ্তাহে আমাদের সাথে অর্থমন্ত্রীর একটি বৈঠক ছিল, সেখানে উনি বলেছেন যে আগামী বছরের শুরু থেকেই ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কাজ শুরু করতে পারবে, এইরকম একটি প্রস্তুতি নিয়ে তারা কাজ শুরু করেছেন। লোক সিলেকশন হবে, এর মধ্যে কিন্তু সার্চ কমিটি গঠন করা হয়েছে। তো আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে অবশ্যই এই কমিটি যেন যোগ্য, দৃঢ়চেতা এবং অবশ্যই প্রাজ্ঞ হতে হবে, তাদের অনিষ্টি থাকতে হবে, এই ধরনের লোকদের নিয়ে যেন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করা হয়। এখানে যেন কোনো ধরনের আনুগত্যকে প্রাধান্য না দিয়ে যোগ্যতাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। শুধুমাত্র দেখানোর জন্য না, ফার্ম যদি ভালো কাজ না করে তাহলে কিন্তু উদ্দেশ্যটাই ব্যাহত হবে। আপনি জানেন যে পুঁজিবাজার যত ধরনের কারসাজি হয় তার বড় অংশই হয় কিন্তু ফিনান্সিয়াল যে রিপোর্ট, অডিট রিপোর্ট, সেখানে ট্যাম্পারিং এর মাধ্যমে, মুনাফা বাড়িয়ে কমিয়ে দেখানো ইত্যাদির মাধ্যমে। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হলে হবে কি, যারা এই ধরনের অপরাধ করবে, যোগ সাজশ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা করার সুযোগ আছে, জরিমানা করার সুযোগ আছে। আমরা মনে করি এটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই ধরনের ফিনান্সিয়াল ট্যাম্পারিং, অ্যাকাউন্টস ট্যাম্পারিংটা কিন্তু অনেক কমে আসবে, কারসাজি কমে আসবে, যার ফলে একদিকে বাজারে স্বচ্ছ তথ্য পাওয়া যাবে, বিনিয়োগকারীরা লাভবান হবেন, অন্যদিকে হচ্ছে যদি আপনার প্রফিট হাইড না করতে পারে কোনো কোম্পানি, এখান থেকে কিন্তু গভর্নমেন্ট ভালো রেভিনিউ পাবে। আমরা জানি যে দেশের বাইরে বিভিন্ন দেশে রয়েছে যে পুঁজিবাজারে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানের ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিস রয়েছে, সেই অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠান থাকে। তো আমাদের দেশেও এই ধরনের একটি লাইসেন্সের অনুমোদন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন আমাদের। আপনি এই নিয়ে অনেক কাজ করেছে রেগুলেটর, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটি একটি ভালো উদ্যোগ ছিল। এই জন্য যখন এই ধরনের প্রফেশনাল রিসার্চ থাকবে, আপনি চাইলে একটা প্রতিষ্ঠানের কাছ থেকে পয়সা দিয়ে রিসার্চটা কিনে নিতে পারবেন। তারা একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করবে, বাজারের অবস্থা, সম্ভাব্য ট্রেন্ড আলোচনা করে, বিশ্লেষণ করে হয়তো প্রজেকশন করবে যে এই শেয়ারটার ফেয়ার ভ্যালু হওয়া উচিত এত। তখন একটি বিনিয়োগকারী কিন্তু একদম ডিরেকশন পাবেন। এবং যদি কোনো কোম্পানি এরকম হয় যারা অ্যানালিসিস করছে, একাধিক কোম্পানির ক্ষেত্রে তার যে প্রেডিকশন সেটি যদি ভুল হয়, তখন কিন্তু তার সার্ভিস আর কেউ নেবে না। সুতরাং এটা বাজারের উপর ছেড়ে দিলে কিন্তু বাজারই ঠিক করবে যে কার সার্ভিস নেবে, কার সার্ভিস নেবে না। কেউ যদি কারসাজি করেন তাহলে কিন্তু সে টিকতে পারবে না। কিন্তু আমরা যতটুকু জানি যে বিএসসিসি আসলে ওই একটি জায়গায় আটকে আছে, যে আজকে যদি আমরা এটা পারমিশনটা দেই, আর যদি কোনো প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে কোনো একটা শেয়ারের দাম বাড়ানো কমানোর জন্য এই ধরনের ফোরকাস্ট করে, আমাদের পুঁজিবাজার কিন্তু গুজবের উপর অনেকটা নির্ভরশীল করে, তো সেক্ষেত্রে এখানে কি গুজবকে মিনিমাইজ করার জন্য কিন্তু রিসার্চ দরকার। গুজবের কিন্তু কোনো ভিত্তি থাকে না, কে বলেছে, কি কারণে বলেছে, কি কারণে বাড়বে, শুধু জানে যে এটা বাড়বে বা এটা কমবে। যখন একটা রিসার্চ থাকবে তখন কিন্তু আপনি সাপোর্টিং অনেক ডেটা থাকবে যে এদের এই এক্সপানশন হয়েছে, এদের সেল এরকম বেড়েছে, ওদের সাথে ওদের চুক্তি হয়েছে, এবং আগামী দিনে এই সেক্টরের ডিমান্ড এই পরিমাণ বাড়বে, এই কোম্পানির যে গ্রোথ প্যাটার্ন, তাতে এই ডিমান্ডের এত অংশ তারা ফিল আপ করতে পারবে। সুতরাং এইভাবে কিন্তু একটি জাস্টিফাইড বক্তব্য পাওয়া যায়, ফেয়ার প্রাইসিং এর সত্যিকার একটা ধারণা পাওয়া যায়। যখন এগুলোর অনুপস্থিত থাকে তখনই কিন্তু মামু, খালু, বন্ধু কিংবা পরিচিত জনের কাছ থেকে পরামর্শ নিয়ে মানুষ শেয়ার কিনে, তখনই এই গুজব, এই হুজুগ, এই ধরনের জিনিসগুলো, ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা মনে করি বাজারের জন্য স্বাস্থ্যকর না, সেগুলোর কিন্তু বিস্তার ঘটে। তো আপনার মনে হয় যে এটা আমাদের পুঁজিবাজারের জন্য ভালো, বেশিরভাগ ভালো উদ্যোগ? যদি বিএসসিসি মনে করে যে উদ্বেগের জায়গা, যে এটা মিস ইউজ হয় কিনা, সেক্ষেত্রে আমরা অনুরোধ জানাবো যে পাইলট প্রজেক্ট ভিত্তিতে 3টি বা 4টি কোম্পানিকে শুধুমাত্র লাইসেন্স দেওয়া হোক, তাদের কার্যক্রম 1 বছর মনিটর করে যদি স্যাটিসফ্যাক্টরি হয় লাইসেন্স তাদেরটা বহাল থাকবে এবং নতুনদের জন্য খুলে দেওয়া হবে। আর যদি মনে হয় যে না ঠিক আছে ওরা এটার মিস ইউজ করছে, এক্সপ্লয়েট করছে, তাহলে এটা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু যে আমরা যদি ভয়ে একেবারেই ওপেন না করি তাহলে কোনোদিনই ওপেন করা যাবে না। জনাব জিয়াউর রহমান, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার আয়োজনে, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে।